পলিট ব্যুরো পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য, আমাদের অবিভক্ত জেলার প্রাক্তন সম্পাদক, বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন কমরেড নিরুপম সেন। তিনি আজকের দিনে প্রয়াত হন 2018 সালে। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের শিক্ষক। আমরা 2021 থেকে এই যে সভা গৃহ আপনারা দেখছেন, এটা তার নামে নামাঙ্কিত এবং আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই প্রয়াণ দিবসে আমরা স্মারক বক্তৃতার আয়োজন করি। সাধারণভাবে বর্তমান সমাজে যে ইস্যুটা সব থেকে গুরুত্বপূর্ণ অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রকম বিষয়কে নিয়ে আমরা আলোচনা সভা করি। এর আগে কমরেড প্রকাশ কারাত, কমরেড মানিক সরকার আলোচনা করেছেন। আজকে আমরা আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড শ্রমিক লাহিড়ীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এসছেন, তিনি আলোচনা করবেন এবং আমরা চাই যে আজকের যে ধর্মনিরপেক্ষতার সংকট, সেই সংক্রান্ত বিষয়ে ভারতীয় উপমহাদেশে মৌলবাদের বিপদ এবং আমাদের কর্তব্য শীর্ষক যে আজকের আলোচনা সভা, সেই সভায় আমি সভাপতিত্ব করার জন্য আমাদের পার্টির জেলা সম্পাদক এবং পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেনের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমি আজ এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই আমাদের জেলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা শুনলেন কমরেড নিরুপমদার স্মরণে যে স্মারক বক্তৃতার আমরা আয়োজন করেছি, তার যিনি আলোচক তিনি উপস্থিত আছেন কমরেড শ্রমিক লাহিড়ী। তিনি মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করবেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন আমাদের পার্টি রাজ্য কমিটির দুই সদস্য, শ্রদ্ধেয় কমরেড অমল হালদার এবং শ্রদ্ধেয় কমরেড অচিন্ত মল্লিক। এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির আমার সহকর্মী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা। উপস্থিত আছেন মন্টুদা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্টুদা উপস্থিত আছেন, অরিন্দম কুমার। আমি প্রত্যেককেই জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। এখানে মূল বিষয় যা আলোচনা করার শ্রমিকদাই করবেন। আমি শুধুমাত্র নিরুপমদার সম্পর্কে কয়েকটি বিষয় উপস্থিত করতে চাইছি। আমরা সবাই জানি, এখানে যারা উপস্থিত আছি তারা সবাই আমরা নিরুপমদার সম্পর্কে জানি। এমন অনেকেই আছেন যারা আমার থেকেও অনেক বেশি জানেন, অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন, অনেক কাছ থেকে নিরুপমদাকে দেখেছেন। আর অন্য যারা তরুণ নতুন প্রজন্মের, তারা না দেখে থাকলেও এই সময়কালে নিরুপমদাকে নিয়ে নতুন চিঠি তার সংখ্যা প্রকাশ করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশিত হয়েছে। ফলে আমাদের জেলায় নতুন তরুণ প্রজন্ম হোক অথবা অতীত থেকে যারা আগে থেকে কাজ করছেন, তার প্রত্যেককেই কমরেড নিরুপমদার সম্পর্কে একটা ধারণা আমাদের সকলেরই আছে। আমরা জানি নিরুপমদা বিশিষ্ট কমিউনিস্ট ছিলেন। শুধুমাত্র তাই না, তার চিন্তা আমাদের এই এলাকাকে, আমাদের জেলাকে, যুক্ত বর্ধমান জেলাকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিরুপমদা পালন করেছিলেন। আমাদের নিজেদের অনেক কমরেড আছেন যাদের গড়ে তোলার ক্ষেত্রে কমরেড নিরুপমদার একটা বড় অবদান ছিল। তিনি বিভিন্নভাবে আমাদের জেলাকে পরিপুষ্ট করার ক্ষেত্রে তার ভূমিকা পালন করেছেন। নিরুপমদা বর্ধমান শহরেই জন্মগ্রহণ করেন।
বর্ধমান শহরে জন্মগ্রহণ করলেও নিপমদা পড়াশোনা করেছিলেন আমাদের পাশেই সদর এলাকার রায়পুরে, যেহেতু তার বাবা ওই স্কুলে শিক্ষকতা করতেন। নিপমদা সেখানকার হোস্টেলে থেকে পড়াশোনা করেন। মেধাবী ছাত্র ছিলেন নিপমদা। মেধাবী ছাত্র থাকার জন্য নিপমদা নিজেই লিখেছেন তৎকালীন সময়ে স্কুলের যে শেষ পরীক্ষা, সেই পরীক্ষায় বৃত্তি পেয়েছিলেন। গ্রামের দিকে স্কুলগুলোতে সাধারণত বৃত্তি পাওয়ার কোনো রেওয়াজ ছিল না, ছাত্ররা সাধারণভাবে পেত না। শহরের স্কুলগুলো থেকেই ভালো ছাত্ররা বৃত্তি পেত। ফলে নিপমদার বৃত্তি পাওয়াকে কেন্দ্র করে শুধুমাত্র স্কুলের অভ্যন্তরে নয়, ওই এলাকার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল। মেধাবী ছাত্র নিপমদা বর্ধমান রাজ কলেজে ভর্তি হন বিজ্ঞান বিভাগে। রাজ কলেজে ভর্তি হওয়ার পর রাজ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে আমাদের কাছে আজও আছেন আমাদের শ্রদ্ধেয় মন্টুদা অরিন্দম কোয়ার। নিপমদার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে প্রার্থী হওয়ার জন্যে আবেদন করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন করেন। এইটার মধ্যে দিয়েই নিপমদার ছাত্র রাজনীতিতে প্রবেশ এবং মার্ক্সবাদের প্রতি তার যে আকৃষ্ট হওয়ার তার শুরু হচ্ছে তার মধ্যে দিয়েই। 1961 সালে কমরেড নিরুপম সেন আমাদের পার্টি সদস্যপদ অর্জন করেন। এই পার্টি সদস্যপদ অর্জন করার ক্ষেত্রেও যাদের দুজন সুপারিশের আমাদের পার্টি সদস্যপদ তিনি অর্জন করেছিলেন, তার মধ্যে একজন অন্যতম কমরেড মদন ঘোষ প্রয়াত, এবং মদনদার দাদা কমরেড সুভাষ ঘোষ। এরাই হচ্ছে কমরেড নিরুপমদাকে পার্টি সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেন। আমরা সকলেই এই নামগুলো চিনি, জানি, যাদের পরস্পরের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই সময়কালে ছাত্র আন্দোলন একটা গতি পাওয়ার ক্ষেত্রে গতি পেয়েছিল আমাদের জেলাতে। এই কমরেডদের একটা বড় অবদানের জন্যই কমরেড নিরুপমদার পার্টি সদস্যপদ পাওয়ার পরে 68 সাল নিরুপমদার কাছে খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। কারণ নিরুপমদা বিজ্ঞানের স্নাতক হওয়ার পর পরে কলা বিভাগও স্নাতক হন। নিরুপমদা একটা স্কুলের শিক্ষকতায় যুক্ত হন, টিকরহাট স্কুল। নিরুপমদার বাবা টিকরহাট স্কুলে অনেকেই জানেন, বিশেষ করে কৃষক আন্দোলন, অতীতের দিনে কমিউনিস্ট পার্টির বিকাশের ক্ষেত্রে বর্ধমান শহরেও যিনি কিছুটা ভূমিকা রেখেছিলেন, কমরেড আহাদ সাহেব কমিউনিস্ট পার্টিকে সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। তিনি নিরুপমদাকে তার স্কুলে, তিনি টিকরহাট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ওই স্কুলে নিয়ে আসেন এবং নিরুপমদাকে সেখানে শিক্ষকতা করার কাজে যুক্ত করেন। এই সময়ই আমাদের পার্টি জেলা সম্মেলন হয়েছিল এবং সেই জেলা সম্মেলনই নাদনঘাটে। এই জেলা সম্মেলনে নিরুপমদা জেলা কমিটির সদস্য হন। নিরুপমদা জেলা কমিটির যে বছর সদস্য হন, সেই সময় আমাদের পার্টি জেলা সম্পাদক ছিলেন। জেলা সম্পাদক তিনি নিরুপমদাকে বলেছিলেন যে সর্বক্ষণের কর্মী হতে হবে, এবং কমরেড নিরুপমদা এই সময়ে দ্বিধার মধ্যে থাকলো, তিনি লিখেছেন পরবর্তীকালে, দ্বিধার মধ্যে থাকলো তিনি সিদ্ধান্ত নেন। যদিও আহাদ সাহেব তৎকালীন আমাদের যিনি প্রধান আমাদের জেলা সম্পাদক ছিলেন, তার কাছে আহাদ সাহেব এসেছিলেন এবং বলেছিলেন যে যাতে নিরুপমদাকে সর্বক্ষণের কর্মী করা না হয়। আমাদের জেলা সম্পাদক বলেছেন জেলার সিদ্ধান্ত প্রত্যেকটি জেলা কমিটির সদস্য কি সর্বক্ষণের কর্মী হতে হবে। ফলে নিরুপমদা সেই সর্বক্ষণের কর্মী হন। একদিকে একই বছরে পার্টি জেলা কমিটির সদস্য হওয়া, সেই বছরই কমরেড নিরুপমদার তার জীবনের লক্ষ্য হিসাবে রাজনীতিকে বেছে নিয়ে পার্টির সর্বক্ষণের কর্মী, পেশাদার বিপ্লবী হিসাবে নিজের পথকে হচ্ছে নির্দিষ্ট করে নেওয়ার কাজ। এবং ওই বছরই আমাদের পার্টির প্লেনাম অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই বর্ধমান শহরেই। ওই প্লেনামে প্রতিনিধিদের থাকার ব্যবস্থা হয়েছিল CMS হাই স্কুলে, প্রতিনিধি সম্মেলন হয়েছিল টাউন হলে, এবং পলিট ব্যুরো সদস্যদের থাকার ব্যবস্থা হয়েছিল। একই সময়ে সৈনিক হিসাবে কমরেড নিরুপমদা যখন পলিট ব্যুরো সদস্যদের দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, এরপর পরবর্তীকালে 2008 সালে নিরুপমদা পলিট ব্যুরো সদস্য হন
এই জন্য অনেকেই লিখেছেন 1968 থেকে 2008 কমরেড নিরুপম সেনের সৈনিক থেকে সেনাপতি হওয়ার উত্তরণ, অনেকের লেখা এর মধ্যে দিয়ে আপনারা দেখেছেন। নিরুপমদা বিভিন্ন বিষয়ে তিনি কবিতা লিখতেন, প্রবন্ধ লিখতেন, বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে ভালোবাসতেন, প্রবন্ধ লিখতেন। এবং তিনি শুধুমাত্র প্রবন্ধ লিখেছেন তা না, তার অনেক বই এই সময়কালে খুব জনপ্রিয় হয়েছিল। এই বইগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনীতি, বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের বেশিরভাগ কমরেডই, আমাদের পার্টির সঙ্গে যারা যুক্ত তারা তো এই বইটা পড়ার জন্য পার্টি থেকে বারবার করে বলা হয়। অর্থচিন্তানে নিরুপমদার বই, যা খুবই জনপ্রিয় হয়। চীনের ডায়েরি, চীন থেকে ফিরে এসে তিনি লিখেছিলেন, এ খুব জনপ্রিয় হয়েছিল। প্রসঙ্গ মতদর্শ বলে একটি বই, বিকল্পের সন্ধানে, অশান্ত কাশ্মীর, এই সমস্ত বইগুলি এই সময়ে খুব জনপ্রিয়তা অর্জন করে। কমরেড নিরুপমদা এই সময় আরো অনেক বই এবং অনেক প্রবন্ধ নিরুপমদা এই সময় লিখেছেন। নিরুপমদা বিভিন্ন বিষয়ে জেলার উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের উন্নয়নের ক্ষেত্রে নিরুপমদা একটু ভূমিকা রাখতেন। নিরুপমদা যেমন নেতা হিসাবে কাজ করেছেন, বড় প্রশাসক হিসাবে কাজ করেছেন, তেমনি একটা সময়ে নিরুপমদাকে আত্মগোপন করে কাজ করতে হয়েছে। ফলে নিরুপমদার নাম বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। নিরুপমদা নিজেই বলেছেন যে ছোট থেকেই আমার নাম বারে বারে পরিবর্তন হয়ে এসছে। যেহেতু যে বছর নিরুপমদা জন্মগ্রহণ করেন 1946 সালে, সেই বছরই অজয়ের বান হয়। এই জন্যে নিরুপমদার নাম রেখেছিল, প্রথম নাম ছিল হচ্ছে অজয়। পরবর্তীকালে তার বাবা সেই নাম পাল্টে দিয়ে তার নাম রাখে হচ্ছে পরিমল। পরে আমরা সবাই জানি নিরুপমদার নাম হয় নিরুপম সেন। নিরুপমদা আত্মগোপনে থাকার সময় বিভিন্ন নাম ব্যবহার করেছেন, কখনো হরিদাস, কখনো বিদ্যুৎ, এই বিভিন্ন নাম নিরুপমদা ব্যবহার করেছেন। আত্মগোপনে থাকার সময়, এক একটা এলাকায় থাকার সময় এক এক ধরনের নাম ব্যবহার করেছেন। উন্নয়নের ক্ষেত্রে নিরুপমদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিরুপমদা আমাদের এই জেলার ক্ষেত্রে, বর্ধমান শহরের ক্ষেত্রেই আপনারা জানেন, এই যে রেলের ওভারব্রিজ কে উদ্বোধন করবে এই নিয়ে বিতর্ক হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী করবেন না মুখ্যমন্ত্রী করবেন, কিন্তু গোটা রেলের ওভারব্রিজ তৈরি করার পরিকল্পনা কেমন ডিজাইন হবে, এই সমস্ত ক্ষেত্রে যে ব্যক্তিটা সব থেকে বেশি অবদান হচ্ছে কমরেড নিরুপম সেন। তিনি রেলে ওভারব্রিজের তার ডিজাইন বাইরে থেকে নিয়ে এসে সেটাই প্রাথমিকভাবে সে আলোচনা করে তার নির্দিষ্ট করার কাজ করেন। আমাদের বিজ্ঞান কেন্দ্র, তারামণ্ডল নিরুপমদার ভাবনা থেকেই হয়েছে। এই সময় কৃষ্ণ সায়ের পার্ক এর মধ্যে নিরুপমদার ভাবনা নির্দিষ্টভাবেই ছিল। নিরুপমদা মানুষের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং স্বয়ংবরতার কথা বারবার করে সবারই কাছে বলতেন। শিক্ষার প্রসারের উপর জোর দিতেন। বর্ধমান শহরই গড়ে তুলেছিলেন। মূক ও বধিরের তাদের জন্য স্কুল গড়ে তোলার ক্ষেত্রে নিরুপমদার একটা ভূমিকা আছে। আমাদের যে ইউআইটি বর্ধমান শহরের, তার ক্ষেত্রে নিরুপমদা একটা বড় ভূমিকা করেছেন। শুধু বর্ধমান শহরের না, আমাদের জেলায় অনেকগুলি কলেজ, যে কলেজগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কলেজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও কমরেড নিরুপম সেনের একটা অবদান আছে। সেখানকার এলাকার পার্টিকে এবং সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে কলেজ গড়ে তোলার ক্ষেত্রে নিরুপমদা নিয়মিত পরামর্শ দিতেন। স্বাস্থ্যের ক্ষেত্রে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ক্ষেত্রে নিরুপমদার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। একটা হেলথ সিটি করার স্বপ্ন দেখেছিলেন, যেখানে সমস্ত ধরনের স্বাস্থ্যের একটা পরিষেবা থাকবে। একই কাছে মানুষ যাতে সব ধরনের পরিষেবা পেতে পারেন, যাতে আমাদের এলাকার মানুষকে, শুধু বর্ধমান জেলা না, বর্ধমান আশেপাশে জেলার মানুষকে অন্য রাজ্যে ছুটতে না হয়, সেই জন্য একটা হেলথ সিটির স্বপ্ন তিনি দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কমরেড নিরুপম সেন এইভাবেই বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে কাজের প্রশ্নে নিরুপমদার সবসময় একটা ভাবনা ছিল। সেই ভাবনার জন্যই সিঙ্গুর তৈরি করার প্রচেষ্টা, যাতে নতুন প্রজন্মকে কাজের সুযোগ করে দেওয়া যায়। সেই ভাবনা নিয়ে নিরুপম সেন সিঙ্গুরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরা জানি। নিরুপমদা সবসময় কথা বলতেন যে সরকার পরিচালনার ক্ষেত্রে সংকট আছে, আর্থিক সংকট তীব্র, মানুষের সংকট বাড়ছে, পুঁজিবাদের সংকট বাড়ছে, ফলে মানুষের জীবনের আর্থিক সংকট বাড়ছে। মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, সরকারের আর্থিক সামর্থ্য নেই,
সব অংশের মানুষের জন্য পরিষেবা নিয়ে দাঁড় করিয়ে দেওয়ার। সেই জন্যই তারা নির্ভমদায় কথা বলতেন বারবার করে বিভিন্ন মিটিংয়ে, সভাতে, যে আমাদের বার করতে হবে যাতে আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সব থেকে পেছিয়ে পড়া আর্থিক দিকের সমস্ত সুযোগ তাদের কাছে নিজেকে দাঁড় করানো যায়। এই যে দৃষ্টিভঙ্গি, শ্রেণী দৃষ্টিভঙ্গির কথাটা তিনি বারবার করে বলতেন। তাহলে একদিকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু সামর্থ্য নেই, তাই যারা পাচ্ছে না তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে। তাহলে একদিকে দিচ্ছি কম অংশের কাছে, দিতে পারা যাচ্ছে না একটা অংশের কাছে, তাহলে সেটা কি করে আমরা মোকাবেলা করতে পারি? এখানে নিরুপমদা বলতেন এই মোকাবেলা করতে গেলে জনগণকে যুক্ত করতে হবে সরকারের কাজের সঙ্গে, তার পরিকল্পনার সঙ্গে। মানুষ ঠিক করবে তার পরিকল্পনা, মানুষই ঠিক করবে তার রূপায়ণ। যদি মানুষ পরিকল্পনা ঠিক করতে পারে, মানুষ যদি রূপায়ণটা করতে পারে, তাহলে মানুষই হচ্ছে একে অতিক্রম করতে পারবে তার চেতনার মধ্যে দিয়ে। এই জন্য মানুষের চেতনা বাড়াবার কথা নিরুপমদা বলতেন। আর প্রত্যেকটি সরকারের কাজে, পঞ্চায়েতের কাজে, পৌরসভার কাজে মানুষকে যুক্ত করার কথা সবসময় বলতেন, যে মানুষকে যুক্ত করুন। মানুষকে যুক্ত করলে সে নিজে যদি পরিকল্পনা তৈরি করতে পারে, আর সেই পরিকল্পনাকে রূপায়ণ যদি সে করতে পারে, তাহলেই তার চেতনার মধ্যে দিয়ে এই যে দ্বন্দ্ব কাজ করবে, পাওয়া এবং না পাওয়া, সেই দ্বন্দ্ব থেকে মানুষ হচ্ছে অতিক্রম করতে পারবে। এই কথাই নিরুপমদা বারবার করে আমাদের পার্টি, আমাদের কমরেডদের কাছে সে কথা হচ্ছে শেখাতেন। আমি আর বেশি কথা আলোচনা করতে চাই না। তার অনেক শিক্ষা ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে আমরা হচ্ছে যে জানতে পেরেছি, অনেকের লেখার মধ্যে দিয়ে, কাছে যারা ছিলেন তাদের লেখার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি। আজকের দিনে তার প্রয়াণ দিবস, বেশ কিছুদিন হচ্ছে কেটে গেছে, 6 বছর অতিক্রম করে গেছে, 7 বছরে পড়ছে। এই যে দীর্ঘটা কয়েকটা সময় হচ্ছে অতিক্রম করেছে, কিন্তু এমন একটা দিনও নেই যেদিন আমরা কমরেড নিরুপমদার এই অভাবকে আমরা অনুভব করি না। প্রতিদিনই আমরা তার অভাব অনুভব করি। যখনই আমাদের সামনে রাজনীতির বাঁক এবং মোড় আসে, নতুন ভাবনা আসে, তখনই মনে হয় যদি কমরেড নিরুপমদা থাকতেন, তাহলে আমাদের নিশ্চিতভাবেই সেই পথ আমাদের নির্দিষ্ট করে, আমাদের চেতনাকে শানিত করে, আমাদের কোন দিকে আমরা যেতে পারি তা নির্দিষ্ট করতে পারতেন। এবং সে কারণেই আমাদের প্রতি মুহূর্তে তার অভাবকে আমরা অনুভব করি। আজকে আমরা এখানে মিলিত হয়েছি, তারই স্মরণে আমরা আয়োজন করেছি যে একটি বিশেষ ইস্যু, যে ইস্যুটা আজকের সময়ে খুবই প্রাসঙ্গিক, যা আমাদের চেতনাকে আজকের সময়ে শানিত করার ক্ষেত্রে যে ইস্যুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে আক্রমণ সব থেকে তীব্র আমাদের দিকে, সেই আক্রমণের উপর দাঁড়িয়ে আমরা সেই ইস্যু নির্দিষ্ট করেছি। এখন আপনাদের কাছে সেই বিষয় নিয়ে বর্তমান সময়ে মৌলবাদের যে বিপদ ভারতীয় উপমহাদেশে, সেই মৌলবাদের বিপদ এবং এই বিপদের ক্ষেত্রে আমাদের বামপন্থীদের কি কর্তব্য, সে সম্পর্কে আপনাদের কাছে বক্তব্য রাখবেন, আলোচনা করবেন আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গণশক্তির সম্পাদক কমরেড শ্রমিক লাহিড়ী। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির অনেক প্রবীণ নেতৃত্ব, আমার সহকর্মী এবং কমরেডস। নিরুপমদার চলে যাওয়াটা আমাদের পার্টির ক্ষেত্রে, যেতে তো সবাইকেই একদিন হয়, কিন্তু এইভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আর তারপর চলে যাওয়া, এটা যে শুধু আমাদের পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে তা না, এই গোটা রাজ্যের আন্দোলন এবং এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষার লড়াইকেও খুবই ক্ষতিগ্রস্ত করেছে। আমি নিরুপমদা সম্পর্কে বেশি বলতে চাই না, আপনাদের কাছে বিস্তারিতভাবে সৈয়দদা বলেছেন, আর আপনারা আমার চাইতে অনেক বেশি তার সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছেন। তার যে স্মারক বক্তৃতা, এই জন্যই তো আমরা নেতৃত্বকে স্মরণ করি, যে রাস্তা তারা আমাদের দেখিয়েছেন, সেই রাস্তা ধরে এগোতে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে, সে রাস্তাটা কি, এর মধ্য দিয়েই
এই চর্চার মধ্য দিয়েই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের যে আলোচনার বিষয়, ভারতীয় উপমহাদেশে মৌলবাদের বিপদ এবং আমাদের কাজ। কিভাবে মৌলবাদী চিন্তা, মৌলবাদী কাজ ভারতীয় উপমহাদেশ অর্থাৎ আজকের দিনের ভারত, পাকিস্তান, বাংলাদেশ শুধুমাত্র এইখানেই যে ছড়িয়ে পড়ছে তা না, এই মৌলবাদকে বারে বারে ব্যবহার করা হয়েছে। কারা করেছে? কেউ মৌলবাদী হতে চাইলেই কালকেই ক্ষমতা অর্জন করে বিরাট মৌলবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না, যদি না তার পিছনে গভীর পরিকল্পনা এবং সাম্রাজ্যবাদের সাহায্য সহযোগিতা না থাকে। এই মৌলবাদী ধ্যান ধারণা একটা সময় ছিল যখন পুঁজিবাদ সে বিজ্ঞান, নতুন আবিষ্কার তার পক্ষে দাঁড়িয়েছিল, কারণ সেই সময় তার দরকার ছিল নতুন প্রযুক্তি, যে প্রযুক্তি তাকে আরো মুনাফা দেবে। এই প্রযুক্তির উন্নয়নের জন্য প্রয়োজন ছিল বিজ্ঞানের অগ্রগতি। সেই জন্য সে সময় আমরা দেখব পৃথিবী জুড়েই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, এই সব লড়াইতেই পুঁজিবাদও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু যুক্তিবোধের পক্ষের লড়াই সবসময় মানুষের মধ্যে কিছু প্রশ্ন তৈরি করে, কিন্তু পুঁজিবাদ প্রশ্ন পছন্দ করে না। পুঁজিবাদ ঠিক যেটুকু যুক্তি তার কাজে লাগবে, যেটুকু কুসংস্কার বিরোধী, ধর্মান্ধতা বিরোধী, মৌলবাদ বিরোধী ভাবনা তার কাজে লাগবে, সেই সীমা কেউ অতিক্রম করুক তা চাইবে না, চায় না। ইতিহাসের অভিজ্ঞতা এরকমই। এই মৌলবাদকে যে কেবলমাত্র আজকেই আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে তা না, এ বহু আগে মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকা, সেখানে মৌলবাদকে কিভাবে ব্যবহার করা হয়েছে, লিবিয়া, আলজেরিয়া বা আরো উত্তরের দিকে যদি আফ্রিকা চলে যান, সুদান, কিভাবে তাকে সেখানে ব্যবহার করা হয়েছে, এসব উদাহরণ আমাদের দেখা আছে। গোটা মধ্যপ্রাচ্য তার দখলে চাই, কারণ তেলের ভান্ডার, এনার্জি, শক্তি, সেক্ষেত্রে তেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই তেলের উপর ভাসছে মধ্যপ্রাচ্য। এইখানেই দখলদারি চাই। এই দখলদারির জন্য কি দরকার? এই দখলদারি যখন চাই, তখন সেখানে শিক্ষা, যুক্তি, বিজ্ঞান এসব শব্দ ওদের কাছে নিরর্থক। কারণ কোন দেশ যদি কেউ দখল করতে যায়, সেই দেশের মানুষ প্রশ্ন করবে, তুমি কে? এ সম্পদের মালিকানা আমার দেশের মানুষের। তাহলে তাকে ধর্মান্ধতায় ডুবিয়ে দাও, যুক্তিহীনতায় ভাসিয়ে দাও, ধর্ম, ভাষা, জাত্যাভিমান তাকে কাজে লাগাও। এবং কিভাবে সেখানকার অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে,
ভদ্রলোক অনেকেই হয়তো সেই বিখ্যাত বই পড়েছেন। আমার মনে পড়ছে জন পার্কিন্স বলে একজন, ইনি ছিলেন একজন বড় অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক স্তরের আমলা। দীর্ঘদিন IMF এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থনীতি বিষয়ে নানান সরকারের তিনি ছিলেন মুখ্য পরামর্শদাতা। তার পেশাগত জীবনের সমাপ্তি ঘটার পর তিনি একটা বই লেখেন, যে বইটা কার্যত মুখোশ খুলে দিয়েছিল যে কিভাবে কাজ করা হয় পৃথিবীর দেশে দেশে অর্থনীতি, সমাজ, চিন্তা এই সব কিছুকে ধ্বংস করবার জন্য। দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান। অর্থাৎ যিনি অর্থনীতি দিয়ে আঘাত আনেন, এইরকম একজন ব্যক্তি তার স্বীকৃতি বা স্বীকারোক্তি সেই বইয়ে ছত্রে ছত্রে তিনি দেখিয়েছেন নিজের অভিজ্ঞতার বিনিময়, এবং তার জন্য প্রতি মুহূর্তে তিনি আত্মসমালোচনায় নিজেকে বিদ্ধ করেছেন এবং সাম্রাজ্যবাদের নীতিকে বিদ্ধ করেছেন, যে কিভাবে জেনে বুঝে পরিকল্পিতভাবে গোটা মধ্যপ্রাচ্য, তার সমাজ, তার অর্থনীতি, তার উৎপাদন ব্যবস্থা তাকে ধ্বংস করা হয়েছে। আফগানিস্তান এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের সামনে। লিবিয়া এর বড় উদাহরণ আমাদের সামনে। ইরাক বড় উদাহরণ আমাদের সামনে। আমি নিজেই গেছি। এই অপূর্ব তখন ছাত্র আন্দোলন করে, আমাদের একটা আন্তর্জাতিক ছাত্রদের সংগঠন ছিল, তাদের ইন্টারন্যাশনাল কংগ্রেস করবার জন্য কোনো দেশ যখন রাজি হচ্ছে না, সেই সময় লিবিয়ার সরকার রাজি হলো। ফলে আমাকে প্রায় 6 মাস খুবই যেতে হয়েছিল সংগঠিত করতে। অর্থনীতির দিক থেকে সমৃদ্ধ দেশ, ওখানকার রাষ্ট্রপ্রধান তিনি সেই দেশের সংবিধানে অদ্ভুত কথা লিখেছিলেন, এটাতেই উনি বিশ্বাস করতেন, ওর দল বিশ্বাস করত, ইসলামিক সোশ্যালিজম। এবং বেশিরভাগ যা প্রাকৃতিক সম্পদ, সেই সব প্রাকৃতিক সম্পদের মালিকানা সরকারের হাতে নিয়ে এসেছিলেন ব্যক্তি মালিকানার থেকে, বিশেষ করে বিদেশি কোম্পানির হাত থেকে। ফলে কর্নেল গাদ্দাফিকে রাখা যাবে না। একটা সাধারণ খোলামেলা সমাজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি জিন্স টপ পরা ছেলে মেয়ে যেমন ঘুরছে, আবার যার ইচ্ছে হয়েছে তিনি বুরকা পরেও ঘুরছেন, কোনো বাধ্যবাধকতা নেই। একই চেহারা ছিল ইরাক, একই চেহারা আলজেরিয়া। আজকে সেখানে গিয়ে দেখুন কি চেহারা সমাজের। কে তৈরি করলো এই মৌলবাদকে? কে তৈরি করলো এই মৌলবাদী চিন্তা? কে জন্ম দিল এই মৌলবাদী সংগঠনগুলোকে? সে সুদানের মৌলবাদী, চূড়ান্ত মৌলবাদী সংগঠন বোকো হারাম থেকে গোটা আলজেরিয়ার উত্তর প্রান্ত, অর্থাৎ মরুভূমি যেটা, কাদের দখলে?
ধরে ধরে প্রতিটা পরিকল্পনা তৈরি করা হয়েছে সিআইএ ল্যাবরেটরিতে। এখন একটা সুবিধা, যদিও কতদিন এই সুবিধা ট্রাম্প আসার পর থাকবে জানি না, কারণ আগেরবার যখন উনি হয়েছিলেন দেশের রাষ্ট্রপ্রধান, ওদের দেশে যে নিয়ম আনা হয়েছিল যে তেমন যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সিআইএর যে কোনো ফাইল 25 থেকে 50 বছরের মধ্যে ক্লাসিফাইড থেকে নন ক্লাসিফাইড করা হবে, অর্থাৎ গোপনীয়তা তুলে নেওয়া হবে, যে কেউ দেখতে পারবেন। তাতে তো আমরা সবাই দেখেছি যে কিভাবে পরিকল্পনা করা হয়েছিল সিআইএ ল্যাবরেটরিতে। ইরাকের যুদ্ধ, প্রথম যে যুদ্ধ, ইরাক চেনেই না ওরা, কিন্তু ইরাক দখল করতে হবে। ওই যে জোসেফ স্টিগলিটস একটা বই লিখেছিলেন, অনেকেই আপনারা হয়তো পড়েছেন, অনেকদিন আগের লেখা, $3 ট্রিলিয়ন ওয়ার। যখন উনি দাঁড়িয়ে যুদ্ধের বিরোধিতা করে এই প্রশ্ন তুলছেন যে তুমি তৎকালীন সময়ের হিসেব অনুযায়ী $3 ট্রিলিয়ন খরচা করে ফেলেছো এই যুদ্ধের জন্য, তোমার কয়েক হাজার মার্কিন যুবক যুবতী তারা যুদ্ধ করতে গিয়ে মারা গেল, অঙ্গহানি হলো, চিরতরে পঙ্গু হয়ে গেল, মা তার সন্তানকে হারালেন, কি লাভ হলো তোমার? এই অর্থ দিয়ে তুমি অনেক কল কারখানা, রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, নানাবিধ সামাজিক উন্নয়নে ব্যয় করতে পারতে, শিল্প কলকারখানা স্থাপন করতে পারতে, কর্মসংস্থান বাড়াতে পারতে। এত মোটা এই বইটার উত্তর 2 লাইনে দিয়েছিল যারা যুদ্ধের পক্ষের সমর্থক। তারা উত্তর দিয়েছিল, মিস্টার স্টিগলিটস, আপনি শুধু $3 ট্রিলিয়ন খরচটা দেখলেন, আমরা যে $9 ট্রিলিয়ন অয়েল রিজার্ভ আমাদের দখলে আনতে পারলাম তা তো দেখলেন না। তাহলে এই যুদ্ধে লাভ না লোকসান? তাহলে এই দখলদারির জন্য প্রয়োজন হলে 1 কোটি লোককে খুন করে দেওয়া যাবে, হাসপাতাল বোম মেরে উড়িয়ে দেওয়া যাবে, স্কুল চলাকালীন সেই স্কুলকে বোম মেরে উড়িয়ে দেওয়া যাবে, কারণ আমার সম্পদ চাই। আর সেই দেশের মানুষ এই দখলদারির বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সেক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে জাত, ধর্ম, ভাষা, ভূগোল, তার ভিত্তিতে তাকে বিভক্ত করো। কিভাবে তৈরি হয়েছে? আজকে এত কথা আইসিসের বিরুদ্ধে, ওই যে যখন টুইন টাওয়ার ভাঙলো, কে তৈরি করেছিল এই লোকটাকে? ওসামা বিন লাদেন। আমার এখনো মনে আছে 2004 সাল, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, বিভিন্ন দেশ থেকে যায়, যেসব দেশে গণতন্ত্র আছে ওরা কিছু অবজারভার নিয়ে যায় রাষ্ট্রসংঘের থেকে, তো আমিও গেছিলাম। সেই সময় বুশের বিরুদ্ধে প্রচার কি ছিল? জুনিয়র বুশ। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছবি ছাপা হয়েছিল যে সিনিয়র বুশ হোয়াইট হাউসে ওসামা বিন লাদেন সহ আরো অনেকের সঙ্গে সকালের ব্রেকফাস্ট করছেন, কারণ তখন তার আফগানিস্তান চাই। কিভাবে বোকো হারাম গোটা আফ্রিকাকে, সেখানকার কমিউনিস্ট আন্দোলনকে শেষ করবে তার পরিকল্পনা হচ্ছে। সেদিন নাজিবুল্লাহকে জনতার সামনে খুন করে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নাজিবুল্লাহ জ্বলেনি, ঝুলেছিল যুক্তিবাদ।
গোটা আফগানিস্তানের চেহারা কি? এই তালিবানদের কে তৈরি করেছিল? যারা তৈরি করেছিল, যে কারণে তাদের কাজ যখন হয়ে গেছে তখন দেশটাকে আবার তালিবানের হাতেই তারা তুলে দিয়ে বেরিয়ে গেছে। এখন কেন এটা তৈরি হয়? এই যে গোটা পৃথিবী জুড়ে আজকে অতি দক্ষিণপন্থার সঙ্গে অতি দক্ষিণপন্থার আকাশ পাতাল তফাৎ। অনেক দক্ষিণপন্থী দল থাকে, কিন্তু অতি দক্ষিণপন্থা হচ্ছে ফ্যাসিবাদী চিন্তাধারার দ্বারা পরিচালিত হয়, তাদের নিজ নিজ দেশের এবং সমাজের বৈশিষ্ট্য অনুযায়ী। এখন চাইলেই কি কোনো দল ফ্যাসিস্ট হয়ে যেতে পারে এবং এই জনপ্রিয়তা অর্জন করতে পারে? এটা কি এরকম যে মুসোলিনি চেয়েছিলেন, সেই জন্য তিনি ফ্যাসিস্ট পার্টি তৈরি করতে পেরেছিলেন আর ক্ষমতা দখল করতে পেরেছিলেন? কিংবা হিটলার, তিনি একা মনে করেছিলেন বা তার সঙ্গে আর কিছু লোক মনে করেছিল, সেই জন্যে ফ্যাসিবাদ গোটা সমাজকে গ্রাস করতে পেরেছিল? আমরা সবাই জানি তা হয় না। এর পিছনে নির্দিষ্ট অর্থনৈতিক কারণ থাকে এবং এই অর্থনৈতিক কারণটাই হচ্ছে মূল চালিকা শক্তি। পুঁজিবাদ যখন বিপদে পড়তে 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 একেবারে দেওয়ালে পিঠটা ঠেকে যায়, যেখান থেকে কোনোভাবে আর ঘুরে দাঁড়াতে পারছে না, সেই সময় তার প্রয়োজন হয় অতি দক্ষিণপন্থী শক্তিকে, যে সে নিজের চিরায়ত যে পদ্ধতি আছে সেই চিরায়ত পদ্ধতিতে আর আর্থিক সংকট থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি মনে করে দেখুন 20-এর পৃথিবী, 1920-এর সময়ের পৃথিবী, প্রথম বিশ্বযুদ্ধের পরে ছত্রভঙ্গ জার্মান, বিরাট আর্থিক বোঝা তার উপর চেপে গেছে এই যুদ্ধে পরাজয়ের কারণে। গোটা জার্মান জাতি হীনমন্যতায় ভুগছে, ঘুরে দাঁড়াবার কোনো রাস্তা নেই। সাধারণ স্বাভাবিক যে পুঁজিবাদের প্রক্রিয়া, সেই সাধারণ স্বাভাবিক পুঁজিবাদের প্রক্রিয়ায় আর সে এগোতে পারবে না এই সংকট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে। অর্থাৎ আমরা তো জানি যে পুঁজিবাদেরও মুনাফা করবার দুরকম পদ্ধতি আছে, এ জানা আপনাদের। একটা সাধারণ পদ্ধতি, অর্থাৎ জমি কেনো, কারখানা লাগাও, তার বাড়ি তৈরি করো, যন্ত্রপাতি কেনো, কাঁচামাল কেনো, শ্রমিকদের নিয়ে আসো, তার শ্রমশক্তিকে ব্যবহার করো, উৎপাদন করো, বেচো, যা মোট খরচ হলো আর যে দামে বেচলে যদি 100 টাকা তোমার এই উদ্বৃত্ত হয়, 80 টাকা শ্রমশক্তির মালিক অর্থাৎ শ্রমিকদের পাওয়ার কথা, তাদের 20 টাকা দাও, তুমি 80 টাকা নিয়ে চলে যাও। সহজ কথায় এই হলো পুঁজিবাদের স্বাভাবিক মুনাফা করবার পদ্ধতি। কিন্তু মার্ক্সই আর একটা মুনাফা করবার পদ্ধতির কথা বর্ণনা করে গেছেন, যাকে ইংরেজিতে অনুবাদে বলা হয়েছিল প্রিমিটিভ অ্যাকিউমুলেশন। এখানে প্রিমিটিভ মানে প্রাচীন নয়, এখানে আদিম, হিংস্রতা বোঝাতে আদিম শব্দটাকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এত খেটে খুঁটে আর পুঁজিবাদ মুনাফা করতে পারছে না, তখন তার সামনে একটাই রাস্তা থাকে, তা হচ্ছে লুট, লুট এবং লুট। যে লুটটা স্বাভাবিক মুনাফা করবার পদ্ধতিতে কিছু আইন কানুনের নিগড়ে বেঁধে রাখে, তখন সেই সব আইন কানুন সে তছনছ করে দেয়। যেমন আজকের পৃথিবীতে আমরা দেখছি, বিশেষ করে 90-এর দশকের গোড়াতেই পূর্ব ইউরোপ এবং সোভিয়েতের সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদের সামনে আর কোনো শক্তি তেমনভাবে রইল না। চীন তো নিজেকে রক্ষা করবার জন্য ব্যস্ত, ভিয়েতনাম ছোট্ট অর্থনীতির দেশ, আর কিউবা তো আমাদের দেশের বহু রাজ্য ওর চাইতে বড়। ফলে পৃথিবী একমুখী হয়ে গেল, তার সামনে কোনো প্রতিবাদ রইল না, প্রতিরোধ রইল না।
ফলে শুরু হলো অবাধ লুট। এই লুটের যা ফলাফল তাই হলো, কিছু লোকের হাতে প্রচুর সম্পদ, বাকিদের হাতে সম্পদ নেই। এবার মানুষের হাতে যদি অর্থ কমতে থাকে আমরা সবাই জানি, তাহলে মানুষ কম কিনতে পারবে, বাজারে বেচাকেনা কম হবে। বাজারে যদি বেচাকেনা কম হয় তাহলে কারখানায় উৎপাদন করে লাভ কি? সে তো গুদামে জমিয়ে রাখার জন্য উৎপাদন করবে না, তখন কারখানাতে উৎপাদন কমবে, ছাঁটাই হবে, ছাঁটাই হওয়ার শ্রমিকের ক্রয় ক্ষমতা আরো কমবে, এই করে কারখানা বন্ধ হবে, ক্রমশ তলার দিকে ঢুকতে থাকবে পুঁজিবাদী অর্থনীতি। এই একই চেহারা হয়েছিল 1920-এর দশকে। 30-এর দশকে ওই কারণে পুঁজিবাদী অর্থনীতিবিদরা বলেছিলেন, বাঁচতে যদি তোমায় হয় তাহলে মানুষের হাতে টাকা তুলে দাও। কি পদ্ধতিতে টাকা তুলে দেবে? পুঁজিবাদী অর্থনীতিবিদরাই বলেছিলেন, মানুষকে কাজ দাও, মজুরি দাও, যাদের হাতে কাজ আছে তার মজুরি বাড়াও। আর এই কাজটা তুমি যদি করতে না পারো তাহলে তুমি পুঁজিবাদকে রক্ষা করতে পারবে না, গোটা পুঁজিবাদী তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভাঙবে। সেই দিনের পৃথিবীতে একটা বড় সমস্যা ছিল পুঁজিবাদের, তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল সমাজতন্ত্র। প্রশ্ন তুলছিল ইংল্যান্ড আমেরিকার শ্রমিক, আমি ন্যূনতম খেতে পাওয়ার মতো মজুরি পাই না, আর এই পৃথিবীতেই এমন ব্যবস্থার দেশ আছে যেখানে শ্রমিকরা ভরপেট খায়, আমার সন্তানরা স্কুল কলেজে যেতে পারে না, কিন্তু সেই দেশের শ্রমিকের সন্তানরা স্কুল কলেজে যায়। আমি শ্রমিক অতিরিক্ত উৎপাদন করলে আমার মজুরি কমে যায়, কিন্তু সেই দেশে অতিরিক্ত উৎপাদন করলে শ্রমিক তার রোজগার বাড়ে। চাষি মাথা উঁচু করে বেঁচে থাকে, বেকারের হাতে কাজ তুলে দেওয়া হয়। তাহলে আমি কেন সেই ব্যবস্থাটা আমার দেশে করব না? এই নিঃশ্বাস ঘাড়ে ফেলছে বলেই সেই সময় পুঁজিবাদী অর্থনীতিবিদ এবং দার্শনিকরা বলেছিলেন, রক্ষা যদি পেতে হয় তাহলে কিছু ছাড়ো, যার ভিত্তিতে আপনাদের সবার জানা আছে তৈরি হয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। সামাজিক সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। কিন্তু 90 পরবর্তী পৃথিবীতে সমাজতন্ত্র ঘাড়ে নিঃশ্বাস ফেলবার জায়গায় আর নেই। অর্থাৎ প্রতিবাদহীন, প্রতিরোধহীন পৃথিবীতে যে অবাধ লুট তৈরি হলো, সেই লুট থেকে যে সংকট তৈরি হলো, সেই সংকট থেকে বেরোবার জন্য পুঁজিবাদের যে চিরায়ত দাওয়াই, সেই দাওয়াই পুঁজিপতিরাই আর মানতে রাজি হলো না। বললো আমার সামনে তো সমাজতন্ত্রের বিপদ নেই, ফলে আমার বেচাকেনা কমুক, আমার উৎপাদন কমুক, কিন্তু মুনাফা বৃদ্ধির হার একই রাখতে হবে। তার দাওয়াই দাও। তার দাওয়াই যদি পালন করতে হয়, যা হচ্ছে এখন, শুধু আমাদের দেশ ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়েই হচ্ছে। ধনীর ট্যাক্স কমছে, সাধারণ লোকের ট্যাক্স বাড়ছে। এ শুধু আমার দেশে না, এই তো ফ্রান্সের সাধারণ নির্বাচনের আগে কৃষকদের আন্দোলন দেখেননি? সেই দেশের কর কাঠামোর উপর। আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে পালাতে দেখলেন না? ধনীর উপর ট্যাক্স কমছে, জিনিসের দাম বাড়ছে, মজুরি কমছে। তাহলে মানুষ ক্ষুব্ধ হবে। আমাদের দেশে আমরা দেখিনি? এই গত 10 বছরে আমাদের দেশে 10.5 লক্ষ কোটি টাকার কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। আর জিএসটি, অর্থমন্ত্রী বক্তৃতা করে বলছেন গতবারের চাইতে 18% বেশি সংগ্রহ করা হয়েছে। জিএসটি মানে দেশলাই কিনবেন জিএসটি, গামছা কিনবেন জিএসটি। এখন তো আবার অদ্ভুত জিএসটি, একই জিনিসের 3 রকম জিএসটি। শুধু ভুট্টা খেলে একরকম জিএসটি, নুন দিয়ে খেলে আর একরকম জিএসটি, মিষ্টি দিয়ে খেলে আর একরকম জিএসটি। এই দেখলেন না, জিএসটি কাউন্সিল প্রপোজ করেছে,
সেখানে লোকে এখন ঠাট্টা করে বলছে এক ডোক জল যদি খান তাহলে জলের একরকম দাম, যদি 2 ডোক জল খান তাহলে জলের আর এক রকম দাম, আর যদি পুরো তৃষ্ণা নিবারণকারী জল খান তাহলে জলের আরো আর এক রকমের ট্যাক্স। অর্থাৎ যে ট্যাক্স তুমি ছাড় দেবে ধনীকে, সেই ট্যাক্স চাপাও সাধারণ মানুষের উপর। 2, উৎপাদন খরচ কমাও। একটাই রাস্তা, কল কারখানা, স্কুল কলেজ, হাসপাতাল। আজকাল তো হাসপাতাল, রাস্তা, ব্রিজ, স্কুল কলেজ সবই ব্যবসার জিনিস। শুধু তো কারখানা এখন আর ব্যবসার জিনিস নেই, কোনোটা বানাবার খরচা কম, তা তো না। তাহলে কমাবে কোথা থেকে? একটাই রাস্তা, মজুরি কমাও। ওই জন্য ন্যূনতম মজুরি আইন তুলে দাও, ওই জন্য 4টে শ্রমকোড নিয়ে আসো, ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নাও, যত ইচ্ছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক লাগাতে পারো। কেন একই কারখানায় তুমি 40,000 টাকা দিয়ে শ্রমিক রাখবে, 8,000 টাকা দিয়ে একই কাজ অস্থায়ী শ্রমিককে দিয়ে করিয়ে দাও, তাকে ছুটিও দিতে হবে না, ছুটি দিলে মাইনে কাটা, জ্বর হলেও মাইনে কাটা। এবং এই অস্থায়ী করতে 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 এখন পুলিশও অস্থায়ী। আর 50,000 টাকা দিয়ে কনস্টেবল রাখার দরকার নেই, তার বদলে 10-12,000 টাকা দিয়ে সিভিক রাখো। এমনকি মিলিটারিও অস্থায়ী। অগ্নিবীর প্রকল্প, শিক্ষক, চিকিৎসক এসব তো ছেড়েই দিন, অনেক আগে হয়ে গেছে। অর্থাৎ উৎপাদন মূল্য কমিয়ে সেইখান থেকে তুমি মুনাফাটা তোলো। আর 3 নম্বর হচ্ছে যত ইচ্ছে দাম, আমি যা ঠিক করে দেবো সেটাই দাম। আমি যদি মনে করি এখন আমার একটু বেশি মুনাফা করার দরকার আছে, কারণ আমার ছেলের বিয়ে 5,000 কোটি টাকা খরচা করে দিতে হবে, তাহলে টেলিফোনের খরচাটা একটু বাড়িয়ে দাও। ট্রাই নীরব নিশ্চুপ, অর্থাৎ টেলিফোন রেগুলেটরি বডি অফ ইন্ডিয়া, অথরিটি অফ ইন্ডিয়া। কারণ ঠিকই তোর ছেলের বিয়ে দিতে হবে, ও কিছু পয়সা তুলে নেবে না। আবার আর একজন পেঁয়াজের আড়তদার, সে মনে করবে এখন আমার মেয়ের বিয়ে দেবো, তার জন্য আমার কিছু টাকা তুলে দিতে হবে, ফলে পেঁয়াজ 100 টাকা কেজি আপনি কিনুন, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 তুলে দাও। যে কেউ যদি মজুত করে কালোবাজারি করবার জন্য, তার জেল হবে, জরিমানা হবে, ওসব বাতিল, চলবে না। এ শুধু আমার এখানে না, পৃথিবী জুড়ে। এবার এই সব ঘটনা ঘটবে, লোক চুপ করে থাকবে? লোক রাস্তায় নামবে, ক্ষোভ দেখাবে, বিক্ষোভ দেখাবে, ধর্মঘট হবে, যা হচ্ছে পৃথিবী জুড়ে। মাঝে তো ইংল্যান্ডে কবে ট্রেন চড়বে তাই বোঝা যাচ্ছে না, লোক রাস্তা থেকে বেরিয়ে দেখে আজকে ট্রেন ধর্মঘট। কারণ এত জিনিসের দাম সেখানে বাড়ছে, আর এত অস্থায়ী শ্রমিক নিয়োগ করে রেল চালানোর ব্যবস্থা হচ্ছে, প্রতিদিন ধর্মঘট। ফ্রান্স তো জ্বলল। আমি উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাইছি না, এসব হতে দেওয়া যাবে না। যে সরকার এই কাজ করবে সেই সরকারকেই রেখে দিতে হবে, অন্য কোনো সরকারকে আনা যাবে না। তাহলে ভোটের ব্যবস্থা, প্রথমে লোকের মগজ খাও, যাতে নিজের বোধ বুদ্ধি এবং অভিজ্ঞতা অনুযায়ী তিনি ভোট দিতে না পারেন, তার জন্য মিডিয়াকে ব্যবহার করো। আমি ওর বিস্তারিতের মধ্যে যাচ্ছি না। 5 ফিল্ট্রেশন থিওরি অফ নোয়াম চমস্কি, কিভাবে আপনার মস্তিষ্ককে দখল করতে পারে মিডিয়া, যা সত্য নয় তাকে সত্য হিসেবে প্রতিভাত করতে পারে আপনার চিন্তার জগতে। মস্তিষ্কের দখল নাও। মস্তিষ্কের দখল নিয়ে যদি তার মতামতকে তুমি দখল নিতে পারো তাহলে ঠিক আছে, যদি সেটা দখল না নিতে পারো তাহলে বুথ দখল নাও। এটা কোনো পাড়ার 3টে তৃণমূলের ছোকরা মনে করেছে যে আমাকে কাউন্সিলরের পয়সা লুট করতে হবে তার জন্য দখল করছে, তা না। এটাই আন্তর্জাতিকভাবে লগ্নি পুঁজির চরিত্রের বা বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটেছে গুরুত্বপূর্ণ, সেই বৈশিষ্ট্যের অংশ। আজকের দিনের লগ্নি পুঁজি মূলত অত্যন্ত গতিশীল একটা লুটেরা পুঁজিতে রূপান্তরিত হয়েছে। পুঁজির চরিত্র, মৌলিক চরিত্র একই, শোষণ, মৌলিক চরিত্র একই, উদ্বৃত্ত মূল্য নিজের পকেটে তুলে নিয়ে যাওয়া, কিন্তু তার কায়দা, ধরন, বৈশিষ্ট্য এগুলো পাল্টেছে।
মার্ক্সের সময় পুঁজির চেহারা, একদল সাইলক ব্যাংকের ব্যবসা করে, আর একদল কলকারখানা লাগিয়ে ব্যবসা করে। এই দুটো লাইন রেল লাইনের মতো সমান্তরাল চলে, তার উপর পুঁজিবাদের রেলগাড়ি। তারপর 19বিংশ শতাব্দীর গোড়ায় এ দুটো কাছাকাছি চলে আসলো। লেনিন লক্ষ্য করলেন এ পুঁজি তো অত্যন্ত শক্তিশালী পুঁজি, আগের চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী পুঁজি হয়ে যাচ্ছে। এই দুটো পুঁজি মিলে গিয়ে এই নতুন পুঁজির চরিত্র তিনি দেখালেন, লগ্নি পুঁজি। আগের মতো দেশ দখল করে আর দেশ লুটপাট করতে হবে না, এখন পুঁজি রপ্তানি করে দেশ লুটপাট করা যাবে। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদের একটা নতুন পর্যায়ে আমরা দেখলাম, পুঁজির একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখলাম। সে পুঁজির গতি ছিল, যেমন আমাদের দেশ আর দখল করত ব্রিটিশরা, খনি এটা সেটা সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছিল। পরে যখন ইউনিয়ন কার্বাইড ভূপালে অথবা কলকাতায় কারখানা করলো, তার জন্য কি দেশ দখল করতে হলো আমেরিকাকে? সে শুধু কারখানাটা লাগিয়ে দিয়ে এখানকার সম্পদ লুটপাট করতে পারলো। আর আজকের লগ্নি পুঁজি, কারখানাটাও আর তাকে লাগাতে হয় না, কোনো একটা লোকের কারখানা লাগানো আছে, তার শেয়ারটা কিনে নেয়। যদি দেখে ভারতবর্ষের শেয়ার কিনে তার 100 টাকা মুনাফা হচ্ছে, আর সেদিন রাত্রিবেলায় 9টার সময় যদি খবর পায় যে উগান্ডায় গিয়ে যদি আমি শেয়ারটা লাগাই তাহলে আমার 120 টাকা লাভ হবে, তাহলে এক রাতে কয়েক সেকেন্ডের মধ্যে এখানকার পুঁজিটাকে তুলে নিয়ে সে উগান্ডায় ফেলে দিতে পারবে। এই যে তীব্র গতি, আলোকবর্ষের চাইতেও বেশি গতি, তার দর কষাকষির ক্ষমতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। কোনো সরকার যদি মনে করে এই লুটের বিরুদ্ধে আমি ব্যবস্থা করব, আইন করব, বলবে তুমি আইন করো, রইল তোমার দেশ, আমি চললাম অন্য দেশ। কয়েক সেকেন্ডের মধ্যে একটা দেশের অর্থনীতি তছনছ করে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। ফলে তার দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে গেছে, লুট করবার ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। আর আজকের দিনের লগ্নি পুঁজি মূলত লুট করে খাচ্ছে, অর্থাৎ উৎপাদন কমছে, যেহেতু মানুষের হাতে পয়সা নেই, বেচা কেনা নেই, কিন্তু তা সত্ত্বেও মুনাফা করতে হবে, তাহলে তাকে লুট করতে হবে। এবার এই লুটের সাহায্য যে শক্তি আমাকে করবে তাকেই আমি ক্ষমতায় রাখবো। সে আমেরিকায় ট্রাম্প ওই জন্যই ফিরে আসে, ওই জন্যই ল পাওয়ার একটু হলেই ও দেশের পার্লামেন্টে মেজরিটি হয়ে যাচ্ছিলেন ওর দল, অতি দক্ষিণপন্থী এএফডি জার্মান। এরকম পৃথিবীর দেশে দেশে এই সব অতি দক্ষিণপন্থীদের স্লোগান কিন্তু এক। ট্রাম্প কি বললেন এবারের নির্বাচনে? আমেরিকার লোকজনের চাকরি খেয়ে নিচ্ছে বাইরে থেকে আসা লোক, সব বাইরের লোক তাড়িয়ে দেবো, মেক্সিকানকে তাড়িয়ে দেবো, ব্ল্যাকদের হটিয়ে দেবো, ব্যাস আমেরিকানরা চাকরি পেয়ে যাবে। ভারতবর্ষে মোদী কি বলছেন? মুসলমানদের তাড়িয়ে দেবো, ব্যাস তোমার জমি চাকরি হয়ে যাবে। বাংলাদেশে গিয়ে বলছে হিন্দুদের তাড়িয়ে দেবো, ব্যাস তোমার জমি চাকরি হয়ে যাবে। এটা কি কোনো নতুন কায়দা? না। সেই দিমিত্রভের বিখ্যাত গল্প আছে, এখানে মন্টুদা আছেন, মন্টুদাই আমাদের এইসব ক্লাস নিতে গিয়ে বিভিন্ন সময় বলতেন। এটা বিতর্ক সভা হচ্ছে, কর্মসংস্থান কোন পথে, জার্মানিতে সেই সময়, তখনও ক্ষমতায় আসেনি ওরা। তো সোশ্যালিস্ট পার্টির লোক আছে, কমিউনিস্ট পার্টির লোক আছে, ফ্যাসিস্ট পার্টির লোক আছে। সোশ্যালিস্ট পার্টির লোক যিনি, তিনি দাঁড়িয়ে উঠে বললেন যে আসলে পুঁজিবাদ কেন সব লোককে কাজ দিতে পারে না, ফলে পুঁজিবাদ পাল্টাতে হবে, সমাজতন্ত্র আনতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করলেন। যিনি কমিউনিস্ট, তিনি দাঁড়িয়ে উঠে বললেন যে কেন পুঁজিবাদ কোনোদিন ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ সব লোককে কেন কাজ দেবে না। বাইরে অপেক্ষমান বিরাট বেকারের সারি যদি না থাকে, তাহলে কারখানার ভেতরে শ্রমিকের সঙ্গে সে দর কষাকষি করতে পারবে না। কোনো শ্রমিক যদি বলে আমার 200 টাকার জায়গায় 300 টাকা মাইনে করো, তাহলে তাকে বলবে তুমি চলে যাও, বাইরে দীর্ঘ বেকারের সারি আছে, ও 150 টাকা দিয়ে কাজ করতে রাজি হয়ে যাবে। এই সব ব্যাখ্যা টাখ্যা দিলেন। এইবার যিনি ফ্যাসিস্ট পার্টির লোক, তিনি উঠে দাঁড়িয়েছেন, বলেন দেখুন আমি তো ওদের মতো পণ্ডিত না, অত বুঝিও না, কিন্তু এরা যা বললেন
10 বছরের মধ্যে এটা হওয়ার সুযোগ আছে? গ্যারান্টি দিতে পারেন? 100 বছরের মধ্যে হওয়ার সুযোগ আছে? গ্যারান্টি দিতে পারেন? আপনি না খেয়ে 10 বছর বাঁচবেন, এ গ্যারান্টি আপনি কি দিতে পারেন শ্রোতা? আমি আপনাদের একটা রাস্তা বলছি, আজ বিকেলবেলা থেকে আপনারা খেতে পাবেন এবং সম্পদের মালিক হবেন, ব্যবসার মালিক হবেন এবং চাকরি পাবেন। সবাই বললো কি সেই রাস্তা? বলে সবচেয়ে সোজা রাস্তা, তোমার পাড়ার ইহুদিকে মেরে ধরে ভাগিয়ে তার বাড়িতে দখল নিয়ে নাও, ওর ব্যবসার দখল নিয়ে নাও, ওর জায়গায় তুমি চাকরিতে ঢুকে যাও। একই স্লোগান, শুধু দেশের বৈশিষ্ট্য অনুযায়ী পাল্টাচ্ছে। এইখানে মৌলবাদীদের বলছে মুসলমানদের হটাও, তাহলে তোমার কাজ হবে। বাংলাদেশে গিয়ে বলছে হিন্দুদের হটাও, তাহলে তোমার কাজ হবে। একই লোক বলছে। অর্থাৎ মৌলবাদীদের একটা অন্যতম অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে একটা বিদ্বেষের রাজনীতি তৈরি করো, একটা বিদ্বেষপূর্ণ সমাজ তৈরি করো। বছর দেড়েক আগে একটা খবর খুব ছোট্ট করে সব কাগজে বেরিয়েছিল, অনেকে পড়েছেন, অনেকের চোখ এড়িয়ে গেছে। একটা চলন্ত ট্রেন, রাত 1টা, ট্রেনের প্রহরী যারা, হাতে ইনসাস রাইফেল, হঠাৎ সেই রাইফেল থেকে গুলি ছুটল, 3 জন মারা গেল। যিনি গুলি চালালেন তিনি রেলওয়ে পুলিশ, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করবার সময় তিনি স্লোগান দিলেন, এই দেশে হিন্দু ছাড়া কেউ থাকতে পারবে না, যদি থাকতে হয় 2য় শ্রেণীর নাগরিক হয়ে থাকো। আর এই দেশে যদি তোমাকে গণতন্ত্রে অংশগ্রহণ করতে হয় তাহলে মোদি এবং যোগীকে ভোট দিতে হবে, তা নাহলে তুমি গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারবে না। ওরা এর প্রতিবাদ করেছিল, সেই জন্য 3 জন মুসলমানকে আমি খুন করেছি। এই লোকটা কে? বিদ্বেষের বীজ কোথায় ঢোকালে একটা মানুষ এরকম উন্মাদের মতো আচরণ করতে পারে? এই যে যারা 8 লাখকে পিটিয়ে খুন করেছিল, সব কি দাগি ক্রিমিনাল? তা তো না। 4টে দাগি ক্রিমিনাল ছিল, 45টাই তো দাগি ক্রিমিনাল ছিল না। তাহলে বিদ্বেষের বীজটাকে কোথায় নিয়ে যায় ফ্যাসিবাদ? আমি পোল্যান্ডে গিয়ে দেখেছিলাম 2টো স্মৃতিস্তম্ভ পাশাপাশি। একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল 1945 সালে, 46 সালে, 45-46 সালে। আর একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল 1995 সালে, পোল্যান্ডে সমাজতন্ত্রের বিপর্যয়ের পর। প্রথম সমাধিস্থলটা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু দ্বিতীয় সমাধিস্থলটা এত বড় বানিয়েছে যে প্রথমটা প্রায় ঢাকা পড়ে গেছে। প্রথম সমাধিস্থলে তলায় যেটা লেখা আছে তার মানে হচ্ছে এই যে এইখানে 16,000 কমিউনিস্টকে হত্যা করে ফেলা হয়েছিল। আর দ্বিতীয় যে বিরাট সমাধিস্থলটা সেইখানে লেখা আছে এইখানে এত হাজার ইহুদিকে এবং পুলিশকে, মানে পোল্যান্ডের লোক, তাদেরকে খুন করে ফেলা হয়েছিল। আচ্ছা, যারা খুন করেছিল সব কি দাগি ক্রিমিনাল ছিল? না, তৈরি করা হয়। মব ফ্রেন্সি যাকে বলা হয়। মৌলবাদীদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সবার আগে আপনার মস্তিষ্কটাকে ফাঁকা করবে, যুক্তি এই শব্দটা আপনার মাথা থেকে মুছে দেবে। যে কিচ্ছু জানে না তার মধ্যে অনেক যুক্তিবোধ কাজ করে। এই সুইচটা টিপলে পাখাটা চলবে, এই সুইচটা টিপলে আলোটা জ্বলবে, এই সুইচটা টিপলে লিফটটা নিচে নামবে, এই সুইচটা টিপলে লিফটটা উপরে চলবে। সব কার্যকারণ সম্পর্ক বোঝে না, কিন্তু এই যুক্তিবোধটা তার মধ্যে কাজ করে। এখানে কোনো যুক্তিবোধদের কোনো গুরুত্বই নেই।
এমনি এমনি এটা মনে করবেন না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কিংবা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা যাদবপুর ইউনিভার্সিটি হোক অথবা আপনার বর্ধমান ইউনিভার্সিটি হোক, ইউনিভার্সিটি সেন্টারগুলোর উপর সবচাইতে বেশি এদের রাগ কেন? কারণ এখানে যুক্তির চাষ হয়। ওই মৌলানা আবুল কালাম আজাদ প্রথম যে শিক্ষা বাজেট প্লেস করেছিলেন, সে শিক্ষা বাজেট পেশ করতে গিয়ে প্রথম যে বাক্যটা বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাজেট পেশ করতে গিয়ে, ইউনিভার্সিটিজ আর দ্য সেন্টার ফর ডিসেন্ট, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সবকিছু মতামতের বিরোধিতা করবার কেন্দ্র। যদি আগের মতটাকে আপনি বিরোধিতা না করেন তাহলে পরের নতুন মত তৈরি হতে পারে না, এটাই বিজ্ঞান। এভাবেই অ্যাভোগাড্রো, ডাল্টন থেকে আজকের কোয়ার্ক কণা, যদি ওইখানেই আমরা থেমে যেতাম অ্যাভোগাড্রো ডাল্টনে, তাহলে আজকের কোয়ার্ক কণা ওটাকে যদি চ্যালেঞ্জ না করা হতো এইখানে আমরা পৌঁছতে পারতাম? এদের একটাই কথা যে কোনো কিছুকে চ্যালেঞ্জ করা যাবে না। এই যে পাকিস্তানে আপনি দেখবেন বছর 6-7 আগে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলো পাথারি গুলি চালিয়ে 90 জন ছাত্রছাত্রী তাদের খুন করা হয়েছিল। কেন খুন করা হয়েছিল? ছাত্রছাত্রীদের উপর রাগ না, কোনো বাবা মা যেন আর তার সন্তানকে বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য পাঠাবার সাহস না করে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোই হচ্ছে এই মৌলবাদীদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ এইখান থেকেই মৌলবাদীদের বিরুদ্ধে সব স্লোগান ওঠে, কারণ তারা যুক্তিবোধ শেখে, তারা জ্ঞানের আলোয় আলোকিত হয়। ফলে সব সময় জ্ঞান তত্ত্বের সঙ্গে মৌলবাদের একটা মৌলিক তফাৎ বিরোধ থেকে দেয়। জ্ঞানের চর্চা করা যাবে না, নতুনের চর্চা করা যাবে না, যুক্তির ভিত্তিতে জীবনবোধ তৈরি করা যাবে না, কুসংস্কার বিরোধী লড়াই লড়া যাবে না, ধর্মান্ধতার বিরোধিতা করা যাবে না। এবং এই মৌলবাদীরা এ সবসময় যে ধর্মের ভিত্তিতেই চলে তা না, কোথাও ধর্ম, কোথাও ভাষা, কোথাও জাত, যেখানে যেটা কার্যকরী হবে সেখানে সেটাকেই তুমি কাজে লাগাও। এই যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে প্রতিদিন নিজেদের মধ্যে যুদ্ধ করে, মেঘাদস্যু, যে দুজনের বিরুদ্ধে রাইফেল ধরেছে, দুজন আলাদা দুটো ট্রাইবের বলে, আমি দুজনকে যে এনে যদি আপনাদের সামনে দাঁড় করিয়ে দিই, আপনারা কেউ বলতে পারবেন না যে এই দুজন এক ট্রাইবের না এই দুজন আলাদা ট্রাইবের। চেহারায়, বৈশিষ্ট্যে কোনো মিল নেই, কোনো তফাৎ নেই, কিন্তু তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওর জন্য তুমি খেতে পাচ্ছ না, ওর জন্য তোমার কাজ নেই, ওর জন্য তুমি চিকিৎসা পাচ্ছ না। এবং ওখানেও বোঝানো হয় ওরা জনসংখ্যায় বেশি বাড়ছে, সেই জন্য তুমি ওকে প্রতিদিন খুন করতে থাকো। আর খুন যখন করবে, পুরুষ নয় নারীকে খুন করো। তার কারণ পুরুষ সন্তানের জন্ম দিতে সাহায্য করতে পারে, কিন্তু সন্তানের জন্ম দিতে পারে একমাত্র নারী। ফলে একজন নারীকে তুমি যদি শেষ করে দিতে পারো, তাহলে তাকে কেন্দ্র করে সন্তান জন্মগ্রহণ করবার সব সম্ভাবনাকে তুমি শেষ করে দিতে পারবে। যে কারণে প্যালেস্তাইনে আপনি দেখুন সবচেয়ে বেশি খুন হচ্ছে শিশু এবং নারী। এটাকে বলে ক্লিনজিং করবার পদ্ধতি। কি বলে জানি বাংলায়? মানে একেবারে ধ্বংস, নির্মূল, ঠিক, নির্মূল করবার জন্য এইটাই হচ্ছে পদ্ধতি। পৃথিবীর দেশে দেশে এরা গ্রহণ করে। আমি নিজে গুজরাটের দাঙ্গার পর সেখানে গেছিলাম, 1.5 দিনের মাথায় অবশ্য ধরে ফেলেছিল পুলিশ।
কি উন্মত্ত, কি বিভৎস, কি নৃশংসতা! এ না দেখলে বোধহয় আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে মানুষ এত নৃশংস হতে পারে। আমি পরে আরো বহুবার গেছি, বহুবার গিয়ে আমি খুঁজে বার করবার চেষ্টা করেছি যে এদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড কি। দেখা যাচ্ছে যদি ৮০ জনের একটা উন্মত্ত জনতা ১৪ জনকে জীবন্ত পুড়িয়ে মেরে থাকে, তার মধ্যে ৩ থেকে ৪ জনের বেশি কারুর পাস্ট ক্রিমিনাল রেকর্ড নেই। এই হলো বিদ্বেষ। তার অস্তিত্বের সঙ্গে বিরোধিতা তৈরি করে দিচ্ছে আর একজনের অস্তিত্বে, অর্থাৎ তিনি যদি থাকেন তাহলে তুমি বাঁচবে না। এমন বিদ্বেষ তৈরি করো যে বিদ্বেষ তাকে অন্য কোনো দিকে ঘুরে তাকাতে দেবে না। আদানি লুট করছে না, তোমায় লুট করছে মুসলমান। আদানি বাংলাদেশের বিদ্যুৎ লুট করছে না, তোমায় লুট করছে হিন্দু। আসল শত্রুকে তুমি মেঘের আড়ালে পাঠিয়ে দাও। এবং যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আপনি যদি বলেন, ভূ রাজনৈতিক গুরুত্ব এই ভারতীয় উপমহাদেশের, এই যে আপনি একটা দেখবেন স্লোগান দিচ্ছে, এদেশের মৌলবাদীরা স্লোগান দিচ্ছে, ওদেশের মৌলবাদীরা স্লোগান দিচ্ছে। ওরা বলছে চলো কলকাতা দখল করি, আর এখানকার মৌলবাদীরা স্লোগান দিচ্ছে চলো চট্টগ্রাম দখল করি। আচ্ছা কেন বলুন দেখি? ঢাকা দখল করি বললো না? একবার ভেবেছেন কেন শুভেন্দু বললো না ঢাকা দখল করি? চট্টগ্রামের প্রশ্নটা আসলো কেন? ভারতবর্ষের যদি আপনি পূর্ব প্রান্তের সমস্ত পোর্টগুলো দেখেন এবং পশ্চিম প্রান্তের সমস্তগুলো পোর্টগুলো দেখেন, সব পোর্ট এখন এক 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 করে 13টা পোর্ট চলে এসছে আদানির হাতে। চট্টগ্রামের গুরুত্বটা এইখানেই যে এই পোর্টে সারা বছর 25 মিটার গভীরতা থাকে, যা ওই মাথায় ট্রিঙ্কোমালি শ্রীলঙ্কা ছাড়া আর কারুর নেই। ফলে স্লোগানটা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত নয়, শুভেন্দু অধিকারীকে যারা চালায় তারা এখান থেকে উৎসাহ যোগাচ্ছে চট্টগ্রামটাই দখল করতে হবে। আপনি দেখবেন গোটা প্যালেস্তাইন দখলের জন্য কেন ইসরায়েল হামলা করছে, এবং হামলা কোন কোন জায়গায় আগে করছে? ঠিক সমুদ্র উপকূলবর্তী যে কটা বসতি আছে সেই কটা বসতি এক এক করে পরিষ্কার করছে। ব্যবহার করছে সে ইহুদি ধর্মকে। ঠিক আমাদের এখানে হিন্দু আর হিন্দুত্বের যে তফাৎ, ইহুদি এবং জায়নিজমের মধ্যে একই তফাৎ। ইহুদি একটা ধর্ম, একটা নির্দিষ্ট ধর্ম পালনের পদ্ধতি, আর জায়নিজম সে হচ্ছে রাষ্ট্র দখলের পরিকল্পনা, যে কারণে ওটার ইতিহাস কয়েক হাজার বছরের, এইটার ইতিহাস 19বিংশ শতাব্দীর গোড়ায়। এক অস্ট্রিয়ান তিনি প্রথম জায়নিজম এই শব্দটার আমদানি করেন। ঠিক একইভাবে আমাদের এখানে হিন্দু, তো যে স্লোগান, হিন্দু ধর্ম তো কত প্রাচীন ধর্ম, আজকের নাকি? আমি যদি আর্যরা ভারতবর্ষে আসলো সেখান থেকে শুরু করি, সেখান থেকে তো ভারতবর্ষের সভ্যতার সূত্রপাত নয়।
তো মেহেরগড় পাওয়ার পর এখন বোঝা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার চাইতেও কত প্রাচীন ছিল ভারতীয় সভ্যতা। তার আগে তো হরপ্পা, মহেঞ্জোদারো ইত্যাদি পাওয়া গেছিল, এখন মেহেরগড়ে দেখা যাচ্ছে আরো 1000 বছরের পুরনো নগর সভ্যতা। আর্যরা আসলো এই দেশে, সেই যে তৈরি হয়েছিল বৈদিক সভ্যতা কত প্রাচীনকালে, একই জায়গায় দাঁড়িয়ে আছে নাকি হিন্দু ধর্ম? আজকে যে হিন্দু ধর্ম পালন করে এর সঙ্গে বৈদিক ধর্মের মিল কতটুকু? এই যে বিরাট ধর্মীয় উৎসবের মাস পেরিয়ে আসলো হিন্দুরা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি ইত্যাদি, রাস। আপনি এই কোনো একজন দেবতার নাম 4টে বেদে দেখাতে পারবেন উল্লেখ করা আছে? একজন দেবতার নাম নেই। এই একটা বহতমান ধারা। এই যে বেদ বলে আমরা যা পড়ছি, আমিও সব কিছু জানি টানি না, ও মন্টু দ্বারা আছে, ওরা অনেক কিছু পড়াশোনা করেন, ওরা বলতে পারবেন। বেদের কোনো লিখিত রূপ ছিল না, শুনে শুনে লোক মনে রাখত। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম শুনতো, শোনার মধ্যে তার উত্তরণ ঘটতো, তার পরিবর্তন ঘটতো, পরিবর্জন ঘটতো, পরিমার্জন ঘটতো, কিন্তু তার কোনো লিখিত রূপ কেউ যায় না। প্রথম লিখিত রূপ হিসেবে বেদের বিরুদ্ধে বিদ্রোহ করা যারা, অর্থাৎ বৌদ্ধ, জৈন, তারা যে অসংখ্য রচনা তৈরি করে গেছেন বেদের বিরুদ্ধে, তার থেকে ধারণা করা হয় যে তাহলে বেদটা এরকমই ছিল। যেহেতু কোনো ইনস্ক্রিপশন বা তার কোনো লিপি ছিল না সেই বৈদিক যুগে। আজকে হিন্দু ধর্মে 19 শতাব্দী, তার 2.5 দশক পার করছি আমরা, এখনো বলছে মহিলা তুমি মন্দিরে যেতে পারবে না, দলিত তুমি মন্দিরে যেতে পারবে না, মানে সব হিন্দু যেতে পারবে না। আর বেদের যাত্রা শুরু যাদের হাত ধরে, আমি যে কিছু জানি না, আমি অন্তত 10 জনের নাম বলে দেব যাদের বেদ রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারা তো সবাই মহিলা, তারা বেদ রচনা করতে পারবেন কিন্তু বেদ পাঠ করতে পারবেন না। এও তো সমাজের উত্তরণ আপনি বলতে পারবেন না, কিন্তু এটাও তো সমাজের একটা ধারা। তারপর একটা সময় বৌদ্ধ ধর্ম এই বৈদিক ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে যা তৈরি হলো, গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ল। তারপর আবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে রিভাইভালিজম অফ হিন্দুইজম হলো, বৌদ্ধ ধর্মও এক জায়গায় থাকলো না, জৈন ধর্ম তৈরি হলো, আবার জৈন ধর্ম এক জায়গায় থাকলো না, মহাযান ইনযান তৈরি হলো, বৌদ্ধ ধর্মেও আর একটা ত্রিপিটকে বিশ্বাস করলো না, সেটাও নানান ভাগে ভাগ হয়ে গেল। তার কারণ একটা দীর্ঘ ইতিহাস, দীর্ঘ সভ্যতা, যে গতিধারা, সেই গতিধারা কখনো একই রকম থাকে না, নানান আঁক বাঁক মোড় নিয়েছে এগোতে থাকে। যে পলি নিয়ে আজ থেকে 5000 বছর আগে সে যাত্রা শুরু করেছিল, সেই পলি আজকের সাগরে আপনি খুঁজে পাবেন না, যে নদীর জল এসে সাগরে মিলছে। আবার যখন রিভাইভালিজম অফ হিন্দুইজম হলো, তখন বুদ্ধিস্টদের ধরে কচুকাটা করা হলো। ওই রবি ঠাকুরের কবিতা আছে না, পূজারিনী, ওখানে দেখেননি? পড়াতো আপনাদের। বিম্বিসার, তিনি বুদ্ধিস্ট। নৃপতি বিম্বিসার নৌমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা, তার বুদ্ধিস্ট। আর তারই সন্তান হচ্ছে অজাতশত্রু, রিভাইভালিজম অফ হিন্দুইজম। অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরীয়তে, সপিল যজ্ঞ অনলালতে বৌদ্ধ শাস্ত্র রাজি। একই জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে
ফলে এর ইতিহাস দীর্ঘ ইতিহাস। আর হিন্দুত্ব এটা তো সেই দিন তৈরি। এবং যিনি হিন্দুত্বের ধারণা নিয়ে আসলেন তিনি বললেন এটা কোনো ধর্ম নয়, এটা ক্ষমতা দখলের একটা রাজনৈতিক প্রকল্প। এটা রাজনৈতিক প্রকল্প। মজার ব্যাপার হচ্ছে প্রথম যিনি হিন্দুত্বের ধারণা আনলেন সেই ধারণায় কোনো মন্দিরের উল্লেখ নেই, কোনো মঠের উল্লেখ নেই, কোনো শঙ্করাচার্যের উল্লেখ নেই। গোটাটাই একটা সাংস্কৃতিক সাধারণবাদ, মানে কমনালিটি। যারা এগুলো মানবে তারা হিন্দু, যারা এগুলো মানবে না তারা হিন্দু না। যদি মুসলমান এগুলো মেনে নেয় তাহলে তিনিও হিন্দু, যদি বুদ্ধিস্ট এগুলো মেনে নেয় তাহলে তিনি হিন্দু, যদি নাস্তিক এগুলো মেনে নেয় তিনি হিন্দু। ফলে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদের মধ্যে কোনো মিল নেই। যেমন ইসলাম ধর্মকে কেন্দ্র করে যে মৌলবাদী কার্যকলাপ চলে তার সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক কতটুকু? আবার বুদ্ধিস্ট মৌলবাদও আছে। জাপানে মেট্রো রেলে সেই বিস্ফোরণ ঘটানো মনে নেই? বুদ্ধিস্ট মৌলবাদীরা যা করেছিল। মৌলবাদীদের কাজ একটাই, তারা শুধু আতঙ্ক তৈরি করতে পারে। এই মৌলবাদীদের ব্যবহার করা হয় আসলে লুণ্ঠনের জন্য, একটা লুটের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই লুটের প্রক্রিয়ার বিরোধিতা করতে যাতে কেউ সাহস না পায় সেই জন্যে দেখবেন এরা যে মৌলবাদীদের তৈরি করে সেটা ধর্মের নামে হোক, সে ভাষার নামে হোক, সবার হাতে অস্ত্র থাকে। সবার হাতে অস্ত্র থাকে। এ ত্রিশূল নিয়ে নামছে, ও গদা নিয়ে নামছে, এ ইনসাস নিয়ে নামছে, ও বোমা নিয়ে নামছে। এও মানুষ খুন করছে, ও মানুষ খুন করছে। মানুষ খুন করবার একটাই উদ্দেশ্য। এই যে জনবহুল স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় কেন? আতঙ্ক। এমন আতঙ্ক তৈরি করো মানুষ যাতে প্রতিবাদের ভাষা খুঁজে না পায়। এমন আতঙ্ক তৈরি করো মানুষ যেখানে জ্ঞানের আলো আহরণ করতে পারবে সেখানে যেন না যায়। এমন আতঙ্ক তৈরি করো যাতে তোমার মধ্যে যুক্তিবাদকে প্রশ্রয় দিতে তুমি ভয় পাও। যে কারণে দেখবেন আরে যে যে দেবতার ভক্ত তিনি তার পুজো দেবেন কেন? হঠাৎ করে ফেসবুকে ঘোরে এই যদি আপনি একে লাইক না দেন তাহলে আপনার এই অনিষ্ট হবে, অমুক মারা যাবে, তমুক বেঁচে যাবে, আপনার বাড়ি বিক্রি হয়ে যাবে, সাপে কেটে দেবে। আতঙ্ক। ওটা ধর্ম না, ওটা মৌলবাদ। এবং এই মৌলবাদকে ব্যবহার করা হচ্ছে। ওরা এখন গোটা মধ্যপ্রাচ্য দখলে এনে ফেলেছে। এখন সিআইএ এর মূল লক্ষ্য, আমেরিকা ন্যাটো জোটের মূল লক্ষ্য এই ভারতীয় উপমহাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই গোটা অঞ্চল এইবার এদের দখলে চাই। ঠিক যে অবস্থা আজকে সিরিয়ার, আজ থেকে 30 বছর আগে যখন সিরিয়ার ঘটনা শুরু, এই ভারতবর্ষের মতো করেই ঘটনা শুরু হয়েছিল। পরিণতিতে আজকে সিরিয়া। আজ থেকে 40 বছর আগে ইরাকের শুরু, আর এই যে ভারতবর্ষে যে স্লোগান তোলা হচ্ছে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে, ওইখানে ইসলামিক মৌলবাদীরা একই প্রশ্ন তুলেছিল সেই দিনকে। তার পরিণতি হচ্ছে ইরাক, যে আর ঘুরে দাঁড়াতে পারবে না। ফলে ঘুরে দাঁড়াতে পারবে না এই ধরনের জাতি একমাত্র সাম্রাজ্যবাদের কাছে কাম্য, একমাত্র লুটেরা পুঁজির কাছে কাম্য। ফলে মৌলবাদকে তারা ব্যবহার করছে
একমাত্র এই অঞ্চলের গোটা সম্পদ অর্থনীতি তাকে দখল করবার জন্য। ফলে মৌলবাদের বিরুদ্ধে লড়াই এবং একই সঙ্গে দেশের সম্পদ, দেশের মানুষকে রক্ষা করবার লড়াই, তাদের রুটি রুজির রক্ষা করবার লড়াইয়ের থেকে বিচ্ছিন্ন করে আমরা দেখতে পারবো না। এই দুটোকে আমাদের মেলাতে হবে। আর মৌলবাদকে যদি আমরা কখনো সাম্রাজ্যবাদের থেকে বিচ্ছিন্ন করে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা মৌলবাদের প্রকৃত চরিত্র বুঝতে পারবো না। পৃথিবী দেশে দেশে মৌলবাদকে ব্যবহার করেছে সাম্রাজ্যবাদ, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো জাতির নামে, উপজাতির নামে, কখনো ভূগোলের নামে। সেই জন্যে আজকে যে মৌলবাদের বিপদ, সাম্রাজ্যবাদের মূল বিপদের বিরুদ্ধে স্লোগান না তুলে আমরা যদি লড়তে চাই, তাহলে আমরা লিবিয়ার মতো আমাদের পরিণতি হবে, সিরিয়ার মতো আমাদের পরিণতি হবে। ফলে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, তার মধ্য দিয়ে একমাত্র মৌলবাদ বিরোধী লড়াই, তাকে শক্তিশালী করা সম্ভব। ফলে এই দুটো লড়াই আমাদের একসঙ্গে চালাতে হবে। এটাই হচ্ছে আমাদেরকে আমাদের নেতৃত্ব নিরুপমদার মতো যারা, তারা শিখিয়ে দিয়ে গেছেন। ফলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন হবে। একমাত্র এই লড়াইতে ব্যাপকতর অংশের মানুষকে জড়ো করতে হবে। আমরা একা লড়তে পারবো না, ব্যাপক অংশের মানুষ। তার কারণ এদের বিরুদ্ধে লড়াই যেমন কঠিন, তেমনি আবার সহজ হচ্ছে। সব অংশের মানুষকে এরা আক্রমণ করে। তাই এই ব্যাপক অংশের মানুষকে জড়ো করা মধ্য দিয়ে এই লড়াইকে আমরা তীব্র করতে পারবো। সেই লড়াইয়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার মধ্য দিয়েই আসুন আমরা নিরুপমদাদের মতো যারা কমিউনিস্ট পার্টিতে গুরুত্বপূর্ণ সমাজ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর রাস্তা। আসুন সে রাস্তায় আমরা এগোই। ধন্যবাদ। এখানে যে আলোচনা সভা আমরা আয়োজন করেছিলাম, সেই আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে আর একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। একটাই রাস্তা, লিফটে যারা বয়স্ক তারা লিফটে যাবেন, একটু দেখে শুনে ধীরে ধীরে নামবেন, আস্তে আস্তে নামবেন। সবার কাজ শেষ।